1903 সালের 17ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার কিটি হক সি বিচ। পৃথিবীর মানুষ সেই প্রথমবার আকাশে বিমান উঠতে দেখার সাথে সাথে মানব ইতিহাসের এক যুগান্তকারী ও আলোড়ন সৃষ্টিকারী আবিষ্কারের সাক্ষী থেকে যায়। ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহর থেকে আসা রাইট ব্রাদার্স, উইলবার রাইট ও অরভিল রাইট পরপর 3বার তাদের হ্যান্ডক্রাফটেড গ্লাইডার প্লেন ক্র্যাশড হওয়ার পর এক্সিবিশনের চতুর্থ দিনে তারা একটা 4 সিলিন্ডার এনেবলড 12 হর্স পাওয়ারের ইঞ্জিন ফিট করে দেয়, যার নাম ছিল দ্য রাইট ফ্লায়ার। 852 ফিট অল্টিটিউডে 59 সেকেন্ডের সেই ফ্লাইট মানুষের আকাশে ওড়ার স্বপ্নকে প্রথম বাস্তবায়িত করে। সেই এক্সপেরিমেন্টের পরেই রাইট ব্রাদার্স তাদের আবিষ্কারের জন্য পেটেন্টের আবেদন করে। আর পরবর্তী দশকের পর দশক ধরে ওয়ার্ল্ড অ্যাভিয়েশন হিস্ট্রিতে অরভিল রাইট ও উইলবার রাইটের নাম পরিচিত হতে থাকে এরোপ্লেনের ইনভেন্টর হিসাবে। কিন্তু সত্যিই কি বিমান আবিষ্কারের জনক ছিল রাইট ব্রাদার্স? কিটি হক বিচের সেই উড়ানকে প্রথম ফ্লাইট হিসাবে নির্বাচিত করা হলেও অনেকেই মনে করেন আসলে অন্য কেউ ছিল সেই সম্মানের অধিকারী। আর যদি রাইট ভাইয়েরা নাই হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম বিমান উড়িয়েছিল কে? কেই বা সব থেকে আগে উড়োজাহাজের নকশা বানিয়েছিল? ইঞ্জিন ও অ্যারোডাইনামিক্সের ডিজাইন করেছিল কে? আর প্রকৃতপক্ষে কেই বা ছিল সেই আবিষ্কারের পিছনের আসল কারিগর? চলুন এই ডিসকভারির পিছনে দ্বন্দ্বমূলক বিতর্কের মধ্যে দিয়ে বিমান উদ্ভাবকদের যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আজকের এই এপিসোডে সে সব কিছুই জেনে নেওয়া যাক, যা আপনার মনে নতুন এক ভাবনাকে ট্রিগার্ড করবে। সময়টা ছিল 19বিংশ শতকের শেষের দিক। মার্কিন প্রদেশে ওহাইওর ডেটন শহরে একটি বাইসাইকেল ও মোটর রিপেয়ারিং শপ ছিল উইলবার রাইট ও তার ছোট ভাই অরভিল রাইটের। কিন্তু তারা আকাশে ওড়ার স্বপ্ন দেখত। তারা তাদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে বাইসাইকেলের মতো পেডাল করার মাধ্যমে আকাশে ওড়ার জন্য একটা ফ্লাইং মেশিন উদ্ভাবন করার লক্ষ্যে মগ্ন ছিল। আর এ কারণেই তারা অনেক দিন আগে থেকে এক জার্মান অ্যাভিয়েটর অটো লিলিয়েনথালের রিসার্চ পেপার্স খুব ক্লোজলি ফলো করত। 1891 থেকে 1896 এর মধ্যে লিলিয়েনথালের রিসার্চ ও তার হ্যাং গ্লাইডারের সাকসেসফুল ফ্লাইট রাইট ব্রাদার্সকে ইন্সপায়ার্ড করেছিল। কিছুদিন পর একটা গ্লাইডার ক্র্যাশে লিলিয়েনথালের মৃত্যুর পরপরই রাইট ব্রাদার্স তাদের নিজস্ব একটা ফ্লাইং মেশিন তৈরি করার জন্য সম্পূর্ণ মনোনিবেশ করে। তাদের ফ্লাইট বারংবার ব্যর্থ হচ্ছিল, কারণ যতবারই তারা ট্রাই করতে থাকে ততবারই মিসক্যালকুলেশন এবং নিয়ন্ত্রণের অভাবে গ্লাইডার মেশিনটা ক্র্যাশড হতে থাকে। অ্যাকচুয়াল এরোপ্লেন যে ডাইনামিক্সের ওপর ভাসমান থেকে তার সেন্টার অফ গ্র্যাভিটিকে কেন্দ্র করে 3টি ডাইমেনশনে রোটেট করে, সেগুলো হচ্ছে পিচ অ্যাক্সিস, রোল অ্যাক্সিস অ্যান্ড ইয়ো অ্যাক্সিস। সেই ক্রিটিক্যাল ফ্লাইট ডাইনামিক্সের প্যারামিটার্স তখনও নিখুঁতভাবে মেনটেন করতে পারছিল না রাইট ভাইয়েরা। বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে সেই ফ্লাইং মেশিন নিয়ে যখন রাইট ব্রাদার্সের স্ট্রাগল পিরিয়ড চলছিল, ঠিক তার 2 বছর আগে একজন গ্লাইডার প্লেন উড়িয়েছিল বলে সানডে হেরাল্ড পত্রিকায় 1901 সালের 18ই আগস্ট 5 পৃষ্ঠার একটা বড় আর্টিকেল পাবলিশ হয়। স্থানীয় একটা কারখানায় নাইট গার্ডের কাজ করত এক জার্মান অভিবাসী গুস্তেভ হোয়াইটহেড। গুস্তেভ তার নিজের হাতে তৈরি উড়ন্ত মেশিনে করে কানেকটিকাটের শিল্প শহর ব্রিজপোর্ট ও তার পার্শ্ববর্তী শহর ফেয়ারফিল্ডের ওপর দিয়ে 150 ফুট উচ্চতায় প্রায় 1.5 মাইল উড়ে এসেছিল বলে সেখানে দাবি করে। এই তথ্য প্রকাশ্যে আসার পর রাইট ব্রাদার্সের এক্সপেরিমেন্ট চরমে পৌঁছায়, কারণ ততদিনে গুস্তেভ তার এয়ারপ্লেনকে বেশ কয়েক ধাপ ডেভেলপ করে ফেলেছিল। বাতাসের চেয়ে ভারী একটা এয়ারক্রাফটের চলাচল ফিজিক্সের 4টি মূল নীতির ওপর দাঁড়িয়ে আছে: লিফট, ওয়েট, ড্র্যাগ অ্যান্ড থ্রাস্ট। এখানে লিফট হচ্ছে এমন একটা ফোর্স ক্রিয়েট করা যা গ্র্যাভিটির ইকুয়াল অথবা মাধ্যাকর্ষণকে অতিক্রম করার মতো বল, যা এয়ারক্রাফটকে মাটি থেকে আকাশে টেক অফ করায়। এক্ষেত্রে বার্নৌলিস প্রিন্সিপাল কাজ করে। ফ্লুইডের মুভমেন্ট ও বিহেভিয়ার সম্পর্কে 1738 খ্রিস্টাব্দে একজন সুইস ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ফিজিসিস্ট ড্যানিয়েল বার্নৌলি তার লেখা বই হাইড্রোডাইনামিকায় তত্ত্ব প্রকাশ করেছিলেন, যেখানে তিনি এক্সপ্লেন করেছেন কিভাবে কোনো তরল পদার্থের প্রেসার অ্যান্ড ভেলোসিটি আর রিলেটেড টু ইচ আদার। সেই ফ্লুইড ডাইনামিক্সের নীতি বায়ু প্রবাহের উপরেও সমানভাবে কার্যকরী। যখন এয়ারফ্লো বিমানের উইংসের উপর দিয়ে বয়ে যায়, তখন সেটা 2টো স্রোতে বিভক্ত হয়ে পড়ে। ডানার উপরের বাতাস আপার সারফেসের দিকে বেঁকে যায় এবং বার্নৌলিস প্রিন্সিপাল অনুযায়ী তা প্রেসার কমিয়ে দেয় ও ভেলোসিটি বাড়িয়ে দেয়। আর একটা এয়ার স্ট্রিম যা উইংসের নিচের দিকে লোয়ার ফ্ল্যাট সারফেসে প্রবাহিত হয়, সেটা উচ্চ চাপ তৈরি করে ও কম গতিবেগ সম্পন্ন হয়। সেই ডিফারেন্ট প্রেসারের ফলে উইংসের উপর একটা আপওয়ার্ড ফোর্স জেনারেট হয়, যা এয়ারক্রাফটকে ওপরে তুলে দেয়। এটাকেই লিফট বলা হয়। লিফটের ক্ষেত্রে ভ্যারি করে এয়ার স্পিড, এয়ারের অ্যাঙ্গেল অফ অ্যাটাক, এয়ারক্রাফটের উইং সাইজ এবং এয়ার ডেন্সিটি।
ওয়েট হচ্ছে একটা ভেক্টর ফোর্স যা এরোপ্লেনের সেন্টার অফ মাস থেকে কাজ করে এবং এর ডিরেকশন থাকে টুয়ার্ডস দ্য সেন্টার অফ গ্র্যাভিটির দিকে। এটা লিফট ফোর্সের অপোজিট। এই বলটি মূলত ভ্যারি করে এয়ারক্রাফটের মাস বা ভরের ওপর। ওয়েট ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং এ ফর্ম অফ নিউটনস সেকেন্ড ল, W ইকুয়াল টু mg, যেখানে W হলো ওয়েট ফোর্স, M ফর মাস অ্যান্ড G স্ট্যান্ডস ফর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ। থ্রাস্ট হলো এমন একটা ভেক্টর বল যা বিমানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চাপ বা থ্রাস্ট প্রয়োগ করা হয় সেই সেন্টার অফ থ্রাস্টের মধ্যে দিয়ে কাজ করে। এই ভেক্টর বলের অভিমুখ থাকে সামনের দিকে, অর্থাৎ ইঞ্জিনের ডিরেকশন যেদিকে পয়েন্ট করা থাকে সেই দিকে। এই ফোর্সটা ভ্যারি করে ইঞ্জিন আরপিএম, এয়ার স্পিড, এয়ার ডেন্সিটি আর অল্টিটিউডের ওপর। আর দেখুন, ড্র্যাগের ব্যাপারটা হচ্ছে এই ভেক্টর ফোর্স মূলত সেন্টার অফ প্রেসার থেকে কাজ করে, যা সেন্টার অফ দ্য লিফট ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ এই বলের অভিমুখ থাকে বিমানের পিছন দিকে। ড্র্যাগের ক্ষেত্রে মূলত ভ্যারি করে এয়ার স্পিড, এয়ার ডেন্সিটি, এয়ারক্রাফটের শেপ কীরকম হয় আর কতটা লিফট ফোর্স ওই এয়ারক্রাফট দ্বারা প্রডিউস হয়েছে তার উপর। ওদিকে গুস্তাভ হোয়াইটহেড তার ফ্লাইং মেশিনটার নাম দিয়েছিল কন্ডোর অর নাম্বার 21। 1902 সালের 17 জানুয়ারি তার কন্ডোর আবার আকাশে ওড়ে। এবারে লং আইল্যান্ডের উপর দিয়ে প্রায় 7 মাইল উড়ে যায়, যে ঘটনাটিকে সে পরে তার কেস ফাইলে ক্লেম করেছিল। গুস্তেভের সেই কন্ডোর ফ্লাই করার প্রায় একই সময়ে রাইট ব্রাদার্স তাদের গ্লাইডার প্লেনটির একটা পারফেক্ট ফ্লাইটের জন্য মরিয়া হয়ে ওঠে। যদিও তখনও পর্যন্ত বাতাসের চেয়ে ভারী এয়ারক্রাফটের জন্য রাইট ভাইয়েরা যথোপযুক্ত লিফট ফোর্স জেনারেট করার মতো একটা ইঞ্জিন তাতে সংযুক্ত করতে পারছিল না, কিন্তু তাদের জেনিয়াস ইঞ্জিনিয়ারিংয়ের পরিচয় পাওয়া যায় তাদের সেই ইঞ্জিনবিহীন গ্লাইডার প্লেনের ফ্লাইট মেকানিজমে। তারা তাদের ফ্লাইং মেশিনে হিপ ক্রেডল, এলিভেটর, রাডার, উইং ওয়ার্পিং এবং বাইসাইকেল হুইল হাব সহ আরও বেশ কয়েক ধরনের মেকানিজমকে কাজে লাগিয়েছিল। হিপ ক্রেডল ছিল একটা ক্রেডল বা দোলনার মতো এমন এক ব্যবস্থা যা স্টিয়ারিংয়ের কাজ করত। এটা কয়েকটি দড়ির মাধ্যমে কানেক্টেড থাকতো প্লেনের উইং টিপসের সাথে। এর সাহায্যে পাইলট তার হিপ স্লাইডিং করার ফলে ক্রেডল মুভ করত এবং উইংসগুলো টুইস্ট করত, যার ফলে প্লেন রোল অ্যাক্সিস অর্থাৎ হরিজন্টালি রোটেট করতে পারত। এই হিপ ক্রেডলের সাহায্যে প্লেনটিকে তারা ইয়ো অ্যাক্সিস বা ভার্টিক্যালিও মুভ করাতে পারত, ফলে প্লেনকে গ্রাউন্ডের সঙ্গে লেভেল রাখতে পারা যায়। এলিভেটরের ব্যাপারটা ছিল একটা লিভার যা অপারেট করা হতো লেফট হ্যান্ডের সাহায্যে, যা দড়ির দ্বারা একটি পুলি সিস্টেমের মাধ্যমে প্লেনের এলিভেটরের সাথে সংযুক্ত থাকত। পাইলট সেই লিভারকে অ্যাডজাস্ট করার মাধ্যমে প্লেনকে পিচ অ্যাক্সিস বা নোজ আপ নোজ ডাউন করাতে সক্ষম হতো। এবার দেখুন, আকাশে লেফট রাইট টার্ন করানোর জন্য বিমানকে ব্যাঙ্ক অর লিন অন ওয়ান সাইড, অর্থাৎ যেদিকে মোড় ঘোরানোর প্রয়োজন সেই দিকে কাত করানোর দরকার ছিল। ঠিক যেমনটা আমাদের বাইসাইকেল চালানোর সময় ডান দিক বাঁ দিক মোড় ঘোরার ক্ষেত্রে আমাদেরকে সামান্য ঝুঁকে যেতে হয়। এক্ষেত্রে রাইট ব্রাদার্স একটা আইডিয়া ডেভেলপ করেছিল। তারা একটা এন্টায়ার উইংকে টুইস্ট করাতো, যার ফলস্বরূপ একটা উইং এন্ডে ইনরমাস লিফট ফোর্স জেনারেট হতো এবং অন্য উইং এন্ডে অপেক্ষাকৃত কম লিফট ফোর্স থাকতো। এর ফলে প্লেনকে যেদিকে প্রয়োজন সেদিকে লিন করিয়ে মুভ করানো যেত, ঠিক যেমনটা আকাশে ওড়ার সময় পাখিদের ডানা ঝাপটানোর ক্ষেত্রে দেখা যায়। এটাকে উইং ওয়ার্পিং বলা হতো। কিন্তু এই উইং ওয়ার্পিংয়ের ফলে বিমানকে কাত করানো গেলেও নতুন এক ধরনের সমস্যা দেখা দিল। উইংসগুলোকে টুইস্ট করানোর ফলে এয়ারক্রাফট বাতাসের মধ্যে আউট অফ কন্ট্রোল হয়ে স্পিন খেতে থাকতো এবং যার শেষ পরিণতি হতো ক্র্যাশ ল্যান্ডিং। তখন রাইট ভাইয়েরা এই দুর্ঘটনাকে আটকানোর জন্য গ্লাইডারের পিছনে একটা ফিক্সড টেল সংযুক্ত করে দেয়, যার সাথে একটা মুভেবল রাডার ফিট করা থাকে। এটাকেও তারা হিপ ক্রেডেলের দ্বারা নিয়ন্ত্রণ করত। ফলে যখনই উইং ওয়ার্পিং করা হতো তার সাথে সাথেই রাডারের মুভমেন্ট বিমানকে কাত হয়ে যে কোনো দিকে টার্ন করাতে পারত। আজকের দিনের মডার্ন এয়ারপ্লেনেও রাইট ব্রাদার্সের উদ্ভাবন করা সেই রাডার প্রযুক্তি টেল সেকশানে লাগানো থাকে। কিন্তু আজকের আধুনিক এয়ারপোর্টে যেমন রানওয়ে থাকে তখন তেমনটা ছিল না। তাহলে বিমান টেক অফ করবে কিভাবে? সেক্ষেত্রে রাইট ভ্রাতৃদ্বয় বিমানের নিচে সংযুক্ত দুটি ন্যারো 60 ফুট লং কাঠের রেলের সাহায্যে দুটি বাইসাইকেল হুইল হাবের সাথে তাদের প্লেনটিকে অ্যাটাচ করিয়ে রাখত। একজন বাইসাইকেল পেডালিং করত এবং অপরজন সজোরে ঠেলতে থাকত। আর প্রবল বেগে প্রবাহিত বাতাসের ডিরেকশনকে কাজে লাগিয়ে তারা গ্লাইডার প্লেনটিকে টেক অফ করাতো এবং ক্রমাগত উইং ওয়ার্পিংয়ের মাধ্যমে লিফট ফোর্স জেনারেট করত। যদিও 1860-এর দশকে একজন বেলজিয়ান ইঞ্জিনিয়ার জন জোসেফ এতিনি লিনয়ের একটা গ্যাস ফায়ার্ড ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন উদ্ভাবন করে ফেলেছিলেন,
কিন্তু তখনও পর্যন্ত রাইট ব্রাদার্স তাদের ফ্লাইং মেশিনে একটা অ্যাপ্রোপ্রিয়েট ইঞ্জিন ক্রাফট করতে পারছিল না। ঠিক সেই সময় ওহাইও থেকে অনেক দূরে নিউ ইয়র্কের হ্যামন্ড স্পোর্টে আরেক উদ্ভাবক গ্লেন কার্টিস নামের এক মোটরসাইকেল ডিজাইনার পাগল হয়ে উঠেছিল বিমান আবিষ্কারের নেশায়। সে ছিল একজন বাইসাইক্লিস্ট, মোটরসাইকেল রেসার অ্যান্ড অ্যান ইঞ্জিন ডেভেলপার। গ্লেন কার্টিসের ছিল কম্বাস্টন ইঞ্জিন সম্পর্কে ভাস্ট নলেজ। 1902 সালে কার্টিস বাইসাইকেলে একটি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন সংযুক্ত করে রেসে নেমেছিল। 103 কিলোমিটার/আওয়ার স্পিড তুলে রেকর্ড সেট করে ফেলে। আর তাছাড়াও সেই প্রথম কার্বিউরেটর অ্যাডপ্ট করেছিল। একটা টমেটো স্যুপ ক্যানের মধ্যে গজ স্ক্রিন রেখে গ্যাসোলিনকে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে ইঞ্জিনে পাঠাতো। একটা রেসে 26.25 সেকেন্ডে 136.4 মাইল/আওয়ার গতিবেগে তার তৈরি V8 ইঞ্জিন সমন্বিত মোটরসাইকেল চালিয়ে ফাস্টেস্ট ম্যান অন আর্থ হয়েছিল। রাইট ব্রাদার্সদের বিমানে ইঞ্জিন ডেভেলপ করার খবর পৌঁছায় গ্লেন কার্টিসের কাছে। সে সময় কার্টিস রাইট ব্রাদার্সদের সাথে যোগাযোগ করে একটা উচ্চ অশ্বক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের সাহায্যে তাদের এয়ারক্রাফটের ডেভেলপমেন্ট করার প্রস্তাব দেয়। ততদিনে রাইট ভাইদের বিমানের পেটেন্ট আমেরিকান সরকার দ্বারা প্রায় মঞ্জুর হয়ে যাবার পথে। কিন্তু যেহেতু গ্লেন কার্টিসও বিমান উদ্ভাবনের কাজে নিমগ্ন ছিল, তাই একটা উন্নত মানের ইঞ্জিনের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও রাইট ব্রাদার্স কার্টিসের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। তারা তাদের বিমানের ইঞ্জিন ডেভেলপ করার দায়িত্ব দেয় চার্লস এডওয়ার্ড টেলরের উপর, যে ছিল তাদেরই বাইসাইকেল শপের একজন মেকানিক। এর ফলে গ্লেন কার্টিস সে সময় মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ বিমান তৈরির নেশায় দিনের পর দিন তার অর্থ সংকট চরমে পৌঁছেছিল। তখন তার কয়েকশো ডলারের প্রয়োজন হয়ে পড়েছিল, আর রাইট ভাইদের দরকার ছিল একটা শক্তিশালী ইঞ্জিন, যার দায়িত্ব তারা ইতিমধ্যেই চার্লস টেলরের হাতে দিয়ে দিয়েছিল। ঠিক সেই সময় গ্লেন কার্টিসের পাশে এসে দাঁড়ান তৎকালীন সময়ের একজন কানাডিয়ান আমেরিকান সায়েন্টিস্ট আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি 1876 সালে ফার্স্ট টেলিফোন ইনভেন্ট করেছিলেন। তিনি গ্লেন কার্টিসের নতুন বিমান তৈরির প্রজেক্টে অর্থ বিনিয়োগ করেন এবং কার্টিসকে তাঁর প্রতিষ্ঠিত এয়ারশিপ রিসার্চ গ্রুপ এরিয়াল এক্সপেরিমেন্ট অ্যাসোসিয়েশনে হায়ার করেন। ফলে রাতারাতি কার্টিস রাইট ভাইদের থেকে সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের এয়ারপ্লেন তৈরির কাজ শুরু করে দেয়, আর সঙ্গে সঙ্গেই তার পেটেন্টের জন্য আইনের দ্বারস্থ হয়। শুরু হয়ে যায় আকাশে ওড়ার জন্য নতুন এক উৎকর্ষতার লড়াই। বিংশ শতকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বিমান উদ্ভাবনের প্রতিদ্বন্দ্বিতা আকাশ ছাড়িয়ে আদালতেও পৌঁছেছিল, ঠিক এমন সময়ে আরেক ব্রাজিলিয়ান উদ্ভাবক ফার্স্ট ইন ফ্লাইটের দাবি করে বসে, অ্যালবার্টো সান্টোস ডুমন্ট, যে 1890-এর দশকে প্যারিসে বসবাস করার সময় থেকেই বাতাসের চেয়ে হালকা এয়ারক্রাফট যেমন হট এয়ার বেলুন এবং মোটর চালিত ডিরিজিবল ওড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। 1901 সালে আইফেল টাওয়ারের চারপাশে একটা ডিরিজিবল চালানোর মাধ্যমে একটি বিমান চালনা পুরস্কার দাবি করার পরে স্যান্টোস ডুমন্ট তার ফোকাস বায়ুর চেয়ে ভারী ফ্লাইটে স্থানান্তরিত করে। এরপর 1906 সালের 23শে অক্টোবর যখন তার 1420 বাইপ্লেনটি প্যারিসের একটি বিশাল জনতার সামনে 15 ফুট উচ্চতায় প্রায় 200 ফুট উড়েছিল, তখন স্যান্টোস ডুমন্টের সাফল্য সকলের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আর তারও 3 সপ্তাহ পর সেই ব্রাজিলিয়ান পাইলট তার ডানাযুক্ত বিমানটিকে 726 ফুট উঁচুতে ওড়ালে ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল তাকে প্রথম বিশ্ব রেকর্ড স্থাপন করার স্বীকৃতি দিয়ে দেয়। স্যান্টোস ডুমন্টের সমর্থকরা দাবি করেছিল যে 1906 সালের পাবলিক ডেমনস্ট্রেশনটাই ছিল ফার্স্ট ফ্লাইট, কারণ রাইট ব্রাদার্সদের মতো কোনো রকম সাহায্য করা ছাড়াই স্যান্টোস ডুমন্ট তার প্লেনকে আকাশে টেক অফ করাতে পেরেছিল। ইউরোপে যখন স্যান্টোস ডুমন্টের ফ্লাইট নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল, তখন আমেরিকার ডেটন শহরে রাইট ব্রাদার্সের সেসব নিয়ে মাথা ঘামানোর বিন্দুমাত্র সময় ছিল না, কারণ একদিকে বিমানের পেটেন্ট রক্ষার তাগিদ, অপরদিকে গ্লেন কার্টিসের সাথে আইনি লড়াই রাইট ভাইদের প্রায় মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তাদের এয়ারক্রাফট যখন বেশিরভাগ ক্ষেত্রেই ক্র্যাশ ল্যান্ডিংয়ের মাধ্যমে উড়ান শেষ করছিল, তখন তার সমাধানের জন্য এবং একটা নিখুঁত ফ্লাইটের জন্য 1903 সালে চার্লস টেলর তাদের বিমানে একটা 4 সিলিন্ডার 12 হর্স পাওয়ারের ইঞ্জিন ফিট করে দেয়। তার ফলে রাইট ব্রাদার্স তাদের ফ্লাইং মেশিনে আপডেটের জন্য ইঞ্জিনের সাথে সাথে গ্যাস ট্যাঙ্ক, প্রোপেলার, ওয়াটার রিজার্ভয়ার এবং বেশ কিছু ইনস্ট্রুমেন্টসও সংযুক্ত করে। নতুন এই এয়ারক্রাফটের নাম দেওয়া হয় রাইট ফ্লায়ার। ওদিকে পেটেন্টের জন্য আইনি লড়াই চলতে থাকার কারণে রাইট ব্রাদার্সের মতো একই ধরনের ডিজাইন তৈরি করতে পারছিল না গ্লেন কার্টিস। হ্যামন্ড স্পোর্টে কার্টিস
রাইট ভাইদের থেকে সম্পূর্ণ আলাদা একটা প্রযুক্তির নকশা উদ্ভাবন করে ফেলে। রাইট ব্রাদার্সের বিমানের মতো অত বড় ডানার পরিবর্তে ছোট ফিক্সড উইংস লাগিয়ে দেয় এবং এয়ার ফ্লো কন্ট্রোল করার জন্য সেই উইংসের পিছনের দিকে ছোট ছোট ফ্ল্যাপ কবজার মাধ্যমে আটকে দেয়। এর ফলে বিমান কোনো রকম সমস্যা ছাড়াই অতি সহজেই তার দিক পরিবর্তন করতে পারে। একে এইলারন্স বলা হয়। কার্টিসের উদ্ভাবন করা সেই টেকনোলজি আজকের দিনের মডার্ন এরোপ্লেনের উইংসে লাগানো থাকে। রাইট ভাইদের রাইট ফ্লায়ারে চার্লস টেলর যখন 12 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন সংযুক্ত করেছিল, এদিকে তখন হ্যামন্ড স্পোর্টের সেই মোটরসাইকেল গ্যারাজে বসে গ্লেন কার্টিস তার নিজে হাতে ক্র্যাফটিং করে ফেলে 40 হর্স পাওয়ারের একটা গ্যাস ফায়ার্ড কম্বাসশন ইঞ্জিন, যাতে সেই প্রথম কার্বিউরেটর অ্যাটাচ করা ছিল। তার এইলেরন্স প্রযুক্তি আর 40 অশ্বক্ষমতার ইঞ্জিন সমন্বিত নতুন এয়ারক্রাফটের নামকরণ করে জুনবাগ নামে। এর কিছুদিন পর 1908 সালে দ্য সায়েন্টিফিক আমেরিকান কন্টেস্ট রাইট ব্রাদার্স এবং গ্লেন কার্টিস দুই বিমান পেটেন্ট কম্পিটিটরসকেই ইনভাইট করে। বাট রাইট ব্রাদার্স তাদের ডিজাইন চুরি যাবার ভয়ে ইনভাইটেশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। 1908 সালের 4 জুলাই গ্লেন কার্টিস তার জুনবাগ নিয়ে নিউ ইয়র্কের আকাশে 2 মিনিট সময়ের মধ্যে প্রায় 1 কিলোমিটার উড়ে যায়। কিন্তু রাইট ব্রাদার্সও ছাড়বার পাত্র ছিল না, কারণ এই গল্পের আসল টুইস্ট তখনও আসেনি। আচ্ছা, এখানে একটা কথা জেনে রাখা দরকার, এতদিন পর্যন্ত যত বিমান ওড়ানোর এক্সিবিশন চলেছে সেগুলোর বেশিরভাগই ছিল শর্ট টার্ম ফ্লাইট, যা আবার বেশ কিছু দুর্ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে। কেউই তেমনভাবে স্টেডিলি ফ্লাই করতে পারেনি। আসলে তখন ওয়াচ করা হতো ডিস্ট্যান্স, ডিউরেশন, অল্টিটিউড আর প্রপারলি টেক অফ অ্যান্ড ল্যান্ডিং প্রসেস। 1908 সালের 9 সেপ্টেম্বর রাইট ব্রাদার্স তার আগে পর্যন্ত সকলের সব রেকর্ড ভেঙে দেয়। অরভিল রাইট একটানা 62 মিনিট ফ্লাই করে, এবং শুধু তাই নয়, এরকমভাবে প্রায় 10 থেকে 12 বার প্রপার টেক অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম হয় কোনো রকম দুর্ঘটনা ছাড়াই। এরপর 1909 সালে নিউ ইয়র্কে ফাইনালি বিশাল বড় এক ফ্লাইট এক্সিবিশন অ্যারেঞ্জ করা হয়। তখনও পর্যন্ত আমেরিকার প্রায় সিংহভাগ নাগরিক কখনো আকাশে উড়োজাহাজ উঠতে দেখেনি। সেখানে উইলবার রাইট হাডসন উপসাগরের উপর দিয়ে বিমান চালিয়ে প্রবল জনপ্রিয়তা লাভ করে। ওদিকে কার্টিস তখন জুনবাগের পাশাপাশি জল থেকে আকাশে ওড়ার এক অভিনব সি প্লেনের উদ্ভাবন করে ফেলে। এছাড়াও কার্টিস সে সময় আরও নতুন নতুন অ্যারোডাইনামিক্স ডিজাইনও ক্রিয়েট করেছিল, যা পরবর্তীকালে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে অপরিহার্য হয়ে ওঠে। সে সময় উইলবার রাইট ব্যস্ত হয়ে পড়ে তার রাইট ফ্লায়ারকে কমার্শিয়ালাইজ করার জন্য। রাইট ব্রাদার্স ইউরোপে গিয়ে সেখানকার চাহিদা অনুযায়ী বিমান তৈরি করে প্রচুর মুনাফা অর্জন করে আসত। কিন্তু 1912 সালে হঠাৎই টাইফয়েডে আক্রান্ত হয়ে উইলবার রাইটের মৃত্যু হলে ছোট ভাই অরভিল রাইটের ওপর বিজনেস এবং প্রোডাকশান দুইয়েরই চাপ এসে পড়ে। আবার সমান তালে চলছিল গ্লেন কার্টিসের সাথে পেটেন্টের আইনি লড়াই। ঠিক সে সময় নর্থ আটলান্টিকের অপর দিকে ইউরোপের আকাশে ঘনিয়ে উঠছিল কালো মেঘের ছায়া। 1914 সালের 28 জুলাই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, আর তখনই গ্লেন কার্টিস পাড়ি দেয় সুদূর ইউরোপে। কার্টিস তার ঝুলি থেকে বের করে এক নতুন ডিজাইনের ফাইটার জেট বিমান, আর সেই বিমানে অ্যাটাচ করে দেওয়া হয় বার্ডম্যান MP-18 সাবমেশিন গান। ফলে সেই প্রথমবার পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধ মাটি ছেড়ে আকাশে উঠে যায়। 1917 সালে জার্মানি 46টি ফাইটার জেট ম্যানুফ্যাকচার করে ফেলে, হালবারস্ট্যাট CL-3। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তখনও পর্যন্ত ফ্লাইট ইন্ডাস্ট্রিতে কোনো গতিই আসেনি। বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে আমেরিকান সরকার সর্বপ্রথম বিমানের পেটেন্টের জন্য যে লিগাল ফাইট চলছিল রাতারাতি তার নিষ্পত্তি ঘটায়। গ্লেন কার্টিস সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে US আর্মির জন্য কয়েকশো সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের জেনি ফাইটার বিমান তৈরি করে এবং নেভির জন্য সি প্লেন বানিয়ে তার কার্টিস এরোপ্লেন অ্যান্ড মোটর কোম্পানিকে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সংস্থায় পরিণত করে ফেলে। যুদ্ধ পরবর্তী সময়েও তার সাফল্য আকাশ স্পর্শ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত সামরিক বিমান ব্যবহার করা হয়েছিল তার মধ্যে বেশিরভাগই ছিল গ্লেন কার্টিসের ডিজাইন করা। এছাড়াও রিট্র্যাক্টেবল ল্যান্ডিং গিয়ার, ডুয়াল পাইলট কন্ট্রোল কার্টিসেরই উদ্ভাবন। অপরদিকে রাইট ব্রাদার্সদের দেওয়া হয় উড়োজাহাজ আবিষ্কারের শিরোপা। পরবর্তীকালে অরভিল রাইট ও গ্লেন কার্টিসের মৃত্যুর পর US গভর্নমেন্ট দুটি অ্যাভিয়েশন সংস্থাকে মার্জ করে দেয় কার্টিস রাইট কর্পোরেশন নামে।
অ্যালবার্টো স্যান্টোস ডুমন্ট বাতাসের চেয়ে হালকা এয়ারক্রাফট নিয়ে কাজ করার জন্য আর তার উইং ফ্লাইটের যথাযথ প্রমাণ দাখিল না করতে পারার জন্য বিমান উদ্ভাবকদের প্রতিদ্বন্দ্বিতা থেকে তার ক্লেমকে সরিয়ে ফেলা হয়েছিল। হেনরিক লিন্স ডি ব্যারোস একজন ব্রাজিলিয়ান পদার্থবিদ, যিনি স্যান্টোস ডুমন্টের ওপর 2টি বই লিখেছেন। 2003 সালে তিনি রয়টার্সকে বলেছিলেন যে রাইট ব্রাদার্সের ফ্লাইটটি সেই সময় সমস্ত মান পূরণ করেনি, যেমন কোনো সাহায্য ছাড়াই টেক অফ করা। কিন্তু বিশেষজ্ঞদের সামনে তার যুক্তি ধোপে টেকেনি। আবার সায়েন্টিফিক আমেরিকান যদিও উল্লেখ করেছিল যে সেই 1906 সালে নিউ ইয়র্কের ফ্লাইট এক্সিবিশনে গুস্তেভ হোয়াইটহেডের বিমান ওড়ানোর একটা অস্পষ্ট স্ন্যাপশট রয়েছে, কিন্তু পরে তার খুঁজে পাওয়া যায়নি। 1987 সালে সিবিএস নিউজ একটা প্রোগ্রাম শুরু করে যার হেডলাইন ছিল 60 মিনিটস রাইট ইজ রং। তার ফলে গুস্তেভের কেস ফাইল রিওপেন হয়। তারপরেও 2013 সালে একজন অস্ট্রেলিয়ান অ্যাভিয়েশন হিস্টোরিয়ান জন ব্রাউন সেই বিতর্কে আবার ইন্ধন যোগায়, যখন সে দাবি করেছিল যে সেই 1906-এর গুস্তেভের সেই ফটোগ্রাফটা খুঁজে পাওয়া গেছে যেখানে তার হারিয়ে যাওয়া স্ন্যাপশটটা রয়েছে। কিন্তু গুস্তেভ হোয়াইটহেডের কেস যথেষ্ট ডকুমেন্টেশন এবং এভিডেন্সের অভাবে পরবর্তীকালে চাপা পড়ে যায়। আজকের আধুনিক যুগের অত্যাধুনিক এয়ারপ্লেনে অথবা মিলিটারি এয়ারফোর্সে ও নেভিতে যে সমস্ত টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে তার বেশিরভাগই দাঁড়িয়ে আছে 19বিংশ শতকের শেষ দিকে শুরু হওয়া গ্লেন কার্টিস এবং রাইট ব্রাদার্স, দুই জিনিয়াসের অক্লান্ত পরিশ্রমের ফসলের ওপর। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নেক্সট ভিডিওগুলি আপলোডের সাথে সাথেই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।